আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? একটু দ্রুত জানাও এবং কে কোথা থেকে ক্লাস করতেছো, আমার সাথে যুক্ত হয়েছে এটা একটু জানাও। আচ্ছা, সাদিয়া সিদ্দিকা বলছে হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আজাদ বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। ওকে, তাসনিম ফারজানা রিন্তি বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। মিফতাহুল জান্নাত মাইশা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ঐশী বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। সাজিদুল সাইদ বলছে যে ভূগোল নাই গেলাম। আচ্ছা, লিমা বলছে ক্লাস এত দেরি কেন? আচ্ছা, ক্লাস এত দেরি কেন, আমি একটু জ্যামে পড়ে গেছিলাম, আসতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা, আবদুল্লাহ চৌধুরী বলছে যে আলহামদুলিল্লাহ ভালো আছি ফরিদপুর থেকে। জয়া বলছে আসসালামু আলাইকুম। আয়াত মেনশন করছে গাজীপুর থেকে। আসলাম বলছে কেমন আছেন ভাই। আবু সাইদ বলছে কেমন আছেন ভাই। জয়া বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আমি দিনাজপুর থেকে। রিধি মহজান বলছে চাঁদপুর থেকে, নোয়াখালী থেকে। ওকে, বগুড়া থেকে। মনিরুজ্জামান মনির বলছে যে কেমন আছেন ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। মিম বলছে আসসালামু আলাইকুম। দিশা রহমান বলছে কেমন আছেন। মাহিব বলছে কেমন আছেন। নোয়াখালী থেকে দেখতেছি ভাইয়া আজকে কি ভূগোল ক্লাস করাবেন? হ্যাঁ, আজকে ভাইয়া ভূগোল ক্লাস করাবে। আচ্ছা, আপনার জেলা নীলফামারী থেকে বলছে স্বপ্নপুরের লক্ষ্যে মিলন। আচ্ছা ঠিক আছে, আমার জেলা থেকে বলতেছে মিলন। মেঘলা আকাশ বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। রাফিয়া রাইসা বলছে যে মাগুরা থেকে। লিপা বলছে মাগুরা থেকে। টাঙ্গাইল থেকে ফাতেমা জান্নাত। ওকে ওকে ওকে, আমরা হচ্ছে অনেকে অনেক জায়গা থেকেই আসি। জয়পুরহাট থেকে নাইম ফি জান্নাতিন নাইম বলছে না। আচ্ছা, সাইদ মাহফুজ। ওকে 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 ওকে, ঠিক আছে, আমরা আজকে শুরু করব আমাদের ক্লাস। আমরা আজকে পড়বো যে ভূগোলের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। ভূগোল দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় আমরা পড়ার চেষ্টা করব। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন হয়। কয়টা প্রশ্ন হয়? দুইটা প্রশ্ন হয়। নিত্যানন্দন বলছে যে ভাই কেমন আছেন? ভালো আছি ভাইয়া। ওকে, জয়পুরহাট থেকে অনেকেই বলতেছো। ওকে ওকে, ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমরা বিভিন্ন জায়গা থেকে আসো। তো ভাইয়াকে অনেকে চিনো, অনেকে ভাইয়াকে চিনো না। যারা ভাইয়ার অর্থনীতি ক্লাস করছো তারা তো চিনোই যে ভাইয়া হচ্ছে সানোয়ার ভাইয়া। আর যারা চিনো না তাদেরকে বলতেছি আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমার বাসা হচ্ছে নীলফামারী, ডিমলা উপজেলা। ঠিক আছে। আর একটা কথা, তোমরা যারা ভূগোল পড়তেছো, ভাইয়া ভূগোলের স্টুডেন্ট না। ঠিক আছে, ভাইয়ার ইন্টারমিডিয়েটেও ভূগোল ছিল না। ভাইয়ার 9-10-এ ভূগোল ছিল। কোথায় ছিল? 9-10-এ ভূগোল ছিল। আমি আর্টস থেকে পড়ছি, যেহেতু আমি 9-10-এ ভূগোল পড়ছি। ইন্টারমিডিয়েটে ভূগোল পড়ি না, কিন্তু 9-10-এর যে বেসিকগুলো এগুলো আমার জানা আছে। আর তোমাদের পড়াচ্ছি প্রায় 4 বছর ধরে ভূগোল, এর জন্য ভাইয়া অনেক জানে। ঠিক আছে, অতএব তোমরাও আমার থেকে বেশি জানতে পারো। ভাইয়ার থেকে বেশি জানাটা খুব অস্বাভাবিক কিছু না। তো আমার ভুল হতে পারে, যদি ভুল হয় তোমরা ধরাই দিবা। আচ্ছা, মিথিলা আক্তার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তো আমরা শুরু করব আমাদের যে ভূগোলের দ্বিতীয় অধ্যায় আছে, ভূগোল দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে জনসংখ্যা। এই অধ্যায়ের নাম কি? জনসংখ্যা। সারাতুল জান্নাত বলছে যে হ্যাঁ আপনার প্রতিবেশী এলাকা থেকে। ওকে, ময়মনসিংহ থেকে মিথিলা আক্তার বলছে আচ্ছা আমার এই অধ্যায় নেই, চলে যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, যার নাই সে চলে যেতে পারো, সমস্যা নাই। হাবিবুর রহমান বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমাদের আমি প্রশ্ন করছি যে জনসংখ্যা কাকে বলে? তোমরা কি জানো জনসংখ্যা কাকে বলে? যদি জানো তাহলে উত্তর করো। এছাড়া আলাদা করে প্রশ্ন করার বা আলাদা করে মেসেজ করার দরকার নাই, কমেন্ট করার দরকার নাই। কম করে কমেন্ট করো। আমার যেগুলো প্রশ্ন থাকবে তোমাদের কাছে এগুলো দেওয়ার উত্তর করো, হ্যাঁ, বা এগুলো দেওয়ার চেষ্টা করো। তা আমি বলছি যে জনসংখ্যা কাকে বলে, যদি জেনে থাকো তাহলে উত্তর করার চেষ্টা করো যে জনসংখ্যা কাকে বলে। তো জনসংখ্যা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে, কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডে, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে সম সাংস্কৃতিক, মানে একই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড বা একই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে এরকম গোষ্ঠী বা এরকম জনগণের সমষ্টিকেই আমরা জনসংখ্যা বলি। কি বলি? জনসংখ্যা বলি। তাহলে জনসংখ্যা কাকে বলে? বলছে একটা নির্দিষ্ট ভূখণ্ডে, একটা নির্দিষ্ট ভূখণ্ডে বা একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসরত
সমসাংস্কৃতিক বা একই ধরনের সংস্কৃতিপনা, একই ধরনের সংস্কৃতিমনা এবং একই কর্ম পরিমণ্ডলের জনগোষ্ঠী বা জনসমষ্টিকে একত্রে বলা হয় জনসংখ্যা। কি বলা হয়? জনসংখ্যা বলা হয়। যেমন বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের এই আয়তনের, অর্থাৎ বাংলাদেশ যে আয়তনটা আছে, এই অঞ্চলটা যে আছে, এইখানে যারা বসবাস করে তাদের ভাষা সংস্কৃতি একই রকম, তাদের কর্ম পরিমণ্ডলী অর্থাৎ বেশিরভাগ কর্ম পরিমণ্ডলী একই রকম। আমরা যে যেখানেই বসবাস করি আমরা কৃষির সাথে জড়িত। কার সাথে জড়িত? কৃষির সাথে জড়িত, তাই না? আমরা যেখানেই থাকি না কেন আমরা বাংলায় কথা বলতে পছন্দ করি। এখন তোমরা বলতে পারো ভাইয়া চট্টগ্রামের ভাষা তো বাংলা না, সিলেটের ভাষা তো বাংলা না। ভাই ওটা বাংলায়, তবে বাংলাটাকে ওরা অনেক দ্রুত বলতে যে বাংলাটাকে খেয়ে ফেলছে, মেরে ফেলছে, ঠিক আছে? তো এই যে আমরা বাংলা, ওভারঅল বাংলা আমরা বলতেছি, বাংলা ভাষাভাষী মানুষ আমরা বলি, ঠিক আছে? এই যে আমরা একই সংস্কৃতির বা একই কর্ম পরিমণ্ডলীর যে মানুষ বা জনগণ, এর সমষ্টিকেই বলি জনসংখ্যা। কি বলি? জনসংখ্যা আমরা বলি। আচ্ছা ভাইয়া, ভূগোল প্রথম পত্র প্রথম ক্লাস নেবেন না ভাইয়া? আচ্ছা, প্রথম পত্র প্রথম অধ্যায়টা খুবই সোজা। প্রথম পত্র প্রথম অধ্যায়টা খুবই সোজা, যেহেতু তোমাদের এখানে 4টা আমি অধ্যায় পড়াবো বা তোমাদের 6টা ক্লাস পাবো, এর মধ্যে তোমাদের পড়াতে হবে 60%। এই জন্য প্রথম অধ্যায়টা তোমরা পড়ে নিবা। প্রথম অধ্যায়ে তেমন কিছু নাই। প্রথম অধ্যায় হচ্ছে মানব ভূগোল কাকে বলে, মানব ভূগোলের আলোচনার বিষয়গুলা কি, মানব ভূগোলের শাখাগুলা কি এবং এই শাখাগুলাতে কি কি আলোচনা করা হয়, এর পাঠের প্রয়োজনীয়তা কি, এতটুকুই আছে। এতটুকু পড়লেই তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? ওখানে মূল 4টা বিষয় আলোচনা আছে, আমি বলে দিলাম। মূল 4টা বিষয় আলোচনা আছে ওখানে। একটা হচ্ছে সাংস্কৃতিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল, নগর ভূগোল, আর এটা কি, আরেকটা কি আছে? সাংস্কৃতিক, অর্থনৈতিক, নগর, আর একটা হচ্ছে রাজনৈতিক ভূগোল, ঠিক আছে? এই যে জিনিসগুলো ওখানে আলোচনা করা হয়, ওগুলো এখানে আলোচনা করলেই তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তো ওই যে ওগুলা ওইখানে আলোচনা, ওই 4টা বিষয় আলোচনা এবং ওর গুরুত্ব প্রয়োজনীয়তা দেখলেই হয়ে যাবে। ওদেরটা খুবই ছোট। তা আমরা যেখানে আছি এইটা। আচ্ছা, রিয়া বলছে যে ভাইয়া ভূগোল নাই, তাও আপনাকে দেখতে এলাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা জনসংখ্যা কাকে বললাম? জনসংখ্যা বললাম যে একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী একই সাংস্কৃতিক বা কর্ম পরিমণ্ডলের অন্তর্ভুক্ত কোনো জনগোষ্ঠী বা জনসমষ্টিকে আমরা জনসংখ্যা বলতেছি। তাহলে যেমন বাংলাদেশের জনসংখ্যা, অর্থাৎ একটা ভূখণ্ড, একটা নির্দিষ্ট একটা ভূখণ্ডে যে একই সংস্কৃতিমনা এবং একই কর্ম পরিমণ্ডলীর মানুষ যখন বসবাস করে তার সমষ্টিকে আমরা জনসংখ্যা বলি। কি বলি? জনসংখ্যা বলি। স্যার আবার ক্লাস কবে হবে? আবার ক্লাস কবে আছে? আচ্ছা, আমাকে মেনশন দাও নাই। আচ্ছা, ঠিক আছে। তোমরা আচ্ছা, খাদিজাতুল কোবরা। আচ্ছা, তোমাদের আমি কতবার বলছি, গত ক্লাসেও বলছি যে ভাইয়া তোমরা প্রথম পত্র কবে পড়াবেন, ভাইয়া কবে পড়াবেন? ভাইয়া প্রথম পত্র এখানে পড়ানো হবে না, প্রথম পত্র এখানে পড়ানো হবে না। আমি অনেকেই প্রশ্নের উত্তর দিছি, এখানে দ্বিতীয় পত্র পড়ানো হবে। কি পড়ানো হবে? দ্বিতীয় পত্র। তোমাদের সামনে টেস্ট পরীক্ষার সামনে রেখে আমরা দ্বিতীয় পত্রের 60% তোমাদের ফ্রিতে পড়াবো। এখন কথা হচ্ছে ভাইয়া প্রথম পত্র কি একবারই পড়ানো হবে না? ভাইয়া প্রথম পত্র পড়ানো হবে। আমাদের এফআরবি কোর্স লঞ্চ হবে যখন, আমরা যখন এফআরবি কোর্স লঞ্চ করব, ফাইনাল রিভিশন ব্যাচ, তখন আমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র আবার সবগুলো পড়াবো। তোমাদের একদম ফাইনাল পরীক্ষার রিভিশনের জন্য বা ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াবো তখন, ঠিক আছে? অর্থাৎ তখন আমরা পেইড কোর্সে পড়াবো। তোমাদের এটা টেস্টের জন্য আমরা একদম বিনামূল্যে পড়াচ্ছি। আমরা বিনামূল্যে পড়াই না স্বাভাবিকভাবে, ঠিক আছে? আমাদের 2-1টা ক্লাস আমাদের লাইভে যায় আমাদের বনিয়ামিন পেজ থেকে। এছাড়া আমরা পেইডেই ক্লাস করাই। আমাদের টার্গেট 90+ কোর্স চলমান। তোমরা অনেকে জানো, অনেকে জানো না, অনেকেই আসো আমাদের টার্গেট 90+ কোর্সের স্টুডেন্ট, ঠিক আছে? ওইখানে আমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র সবগুলা পড়াই, অথবা আমরা পেইডে পড়াই সবগুলা, ঠিক আছে? ফ্রিতে সবগুলা পড়াই না। ও আনোয়ারের মতো আমার কি হয়ে গেল? আনোয়ারের না কি জানো বলে, দাঁড়ান ভুলে গেলাম। আরে আনোয়ার হোসেন আছে না, যে মুভিতে যে অভিনয় করে, সবসময় হার্ট অ্যাটাকের অভিনয় করে না? আচ্ছা, আমিনার মা শেষ, ঠিক আছে? যারা ফার্স্ট পেপারে কথা বলবে তাদেরকে এভাবে গুলি করা হবে। হ্যাঁ, এটা দেখে দিই। যারা ফার্স্ট পেপারে কথা বলবা, এই যে আমিনার মা, হ্যাঁ, আনোয়ার হোসেনের মতো এভাবে গুলি করে দেওয়া হবে। এই ক্যাপশনে কৃষি শিক্ষা লিখছে কে? ওকে এখন গুলি করা দরকার। আচ্ছা ভাইয়া ভূগোল হইতেছে? হ্যাঁ, ভূগোল হইতেছে। আচ্ছা, কি হলো? অ্যাক্টিং হলো একটা অ্যাক্টিং। আমার হামজা ভাই আমাকে হচ্ছে গুলি করে দিছে, হ্যাঁ? তো আমাকে ওই গুলি নেওয়ার পরে আমি আমার মার মতো হচ্ছে চিৎকার মেরে একটা অভিনয় করা লাগলো তোমাদের জানানোর জন্য।
আচ্ছা ভাইয়া ক্যাপশন ভুল হয়েছে, হ্যাঁ ক্যাপশন ভুল হয়েছে। এই যে আমাদের আপন ভাই, আমি গত ক্লাসেও বলছি আপন ভাইয়ের মাথা হচ্ছে সবসময় গরম থাকে, কারণ তার 5-7টা গার্লফ্রেন্ডকে সামলাতে হয়, মেসেজে রিপ্লাই দিতে হয়, ওপি সামলাতে হয়, এর পাশাপাশি ক্যাপশন দিতে হয়। এত কিছুর মধ্যে আমাদের আপন ভাই সব ভুলে যায়। হ্যাঁ এটা ভূগোল ক্লাস, ভূগোল ক্লাস, এই ভূগোল ক্লাস, দেখো ভূগোল ক্লাস। তোমরা যারা যারা এখনো দেখো না এই ক্যাপশনে ভুল আছে, দেখো ভূগোল ক্লাস হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা, ভূগোল দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা জনসংখ্যা কাকে বললাম এটা আমরা পেয়ে গেছি। জনসংখ্যা কাকে বলে, এটা ক নাম্বার প্রশ্ন অনেক সময় চলে আসে যে জনসংখ্যা কাকে বলে। এরপর আসো জনসংখ্যার জনমিতি উপাদান, জনমিতি উপাদান, অর্থাৎ জনসংখ্যার জনমিতি উপাদান বলতে আমরা কি বোঝাই। আচ্ছা দেখো, আমি যখন বলতেছি যে আমার বৈশিষ্ট্য বলো, কি বলো, আমার বৈশিষ্ট্য বলো। এই যে আমি তোমাদের সানোর ভাইয়া তোমাদের সামনে দাঁড়ায় আছি, আমার দু একটা বৈশিষ্ট্য বলো, বলো তো আমার দু একটা বৈশিষ্ট্য বলো। এখন অনেকে বলবেন যে ভাইয়া আপনি অনেক সুন্দর করে কথা বলেন, ভাইয়া আপনি অনেক ভালো পড়ান, আচ্ছা ভাইয়া আপনি দেখতে অনেক সুন্দর, আচ্ছা এরপর আর কি কি বলবা, আমি জানি তোমরা আর কি কি বলতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এগুলা কি, এগুলো আমার বৈশিষ্ট্য তোমরা দিয়ে দিলা, এগুলো আমার গুণ দিয়ে দিলা। তো ঠিক জনসংখ্যার আমরা যদি বৈশিষ্ট্য দেখতে চাই, কি দেখতে চাই, জনসংখ্যার বৈশিষ্ট্য, অর্থাৎ একটা অঞ্চলের একটা ভূখণ্ডের জনসংখ্যার বৈশিষ্ট্য আমি দেখবো। ধরো বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য আমি দেখবো, বা বাংলাদেশের জনসংখ্যা কেমন এটা আমি দেখবো। এর আকার, আয়তন, এগুলা কিভাবে ছড়াই ছিটায় আছে, কোথায় আছে, কতটুকু আছে, লম্বা না খাটো, কতজন নারী, কতজন পুরুষ, প্রাপ্তবয়স্ক কতজন, মধ্যবয়স্ক কতজন, এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য। এগুলা কি বৈশিষ্ট্য, অর্থাৎ এগুলো জনসংখ্যার বৈশিষ্ট্য। তো এই জনসংখ্যার বৈশিষ্ট্যগুলো যার মাধ্যমে আমরা দেখি, যার মাধ্যমে আমরা দেখি তাকে বলি জনমিতিক উপাদান। কি বলি, জনমিতিক উপাদান। তাহলে জনমিতিক উপাদান দিয়ে কি দেখানো হয়, জনসংখ্যার বৈশিষ্ট্য দেখানো হয়। কি দেখানো হয়, জনসংখ্যার বৈশিষ্ট্য দেখানো হয়। কি দেখানো হয়, জনসংখ্যার বৈশিষ্ট্য দেখানো হয়। কি দেখানো হয়, তাহলে জনসংখ্যার বৈশিষ্ট্য দেখানো হয়। তাহলে এইখানে আমাদের বলতেছে যে জনসংখ্যার জনমিতি উপাদানটা কি, জনসংখ্যার জনমিতি উপাদানটা কি। তাহলে বলছে জনসংখ্যার যখন বৈশিষ্ট্যগত জ্ঞান আমরা বলবো, অর্থাৎ আমার বাংলাদেশের জনসংখ্যার যখন বৈশিষ্ট্যগত জ্ঞান আমি বলতে যাব, তখন আমার লাগবে কি, জনমিতি উপাদান। কি লাগবে, জনমিতি উপাদান। তাহলে জনমিতি উপাদান বলছে জনসংখ্যার জনমিতি উপাদান দিয়ে আমরা বৈশিষ্ট্যগত জ্ঞান আলোচনা করি। কি আলোচনা করি, বৈশিষ্ট্যগত জ্ঞান আলোচনা করি। মানে এই জনমিতিতে জনসংখ্যার বৈশিষ্ট্যগত পরিবর্তন এর গাণিতিক বিশ্লেষণ করা হয়। অর্থাৎ আমাদের আগে জনসংখ্যা কেমন ছিল, বর্তমানে কেমন আছে, ভবিষ্যতে কেমন হবে, আগের মানুষ খাটো ছিল, লম্বা ছিল, কালা ছিল বা ধলা ছিল, নারী কতজন, পুরুষ কতজন, শিশু হার কেমন, মৃত্যু হার কেমন, জন্ম হার কেমন, এই সকল বিষয় আমাদের এখানে গাণিতিক বিশ্লেষণের জন্য আমাকে কি জানতে হবে, জনমিতিক উপাদান জানতে হবে। কি জানতে হবে, জনমিতিক উপাদান জানতে হবে। তাহলে জনমিতিক উপাদানগুলো কোনগুলো বলো তো ভাইয়া, বলছে জনমিতিক উপাদানগুলো হচ্ছে জনসংখ্যার প্রথমে আমাকে আকার জানতে হবে। কি জানতে হবে, আকার জানতে হবে। অর্থাৎ জনসংখ্যার আকার বা সাইজ বলতে আমি কি বোঝাচ্ছি, জনসংখ্যার আকার বা সাইজ বলতে আমি কি বোঝাচ্ছি, অর্থাৎ বাংলাদেশের একটা নির্দিষ্ট জনসংখ্যা আছে। কি আছে, নির্দিষ্ট জনসংখ্যা আছে। অর্থাৎ বাংলাদেশের যে মোট জনসংখ্যা এটাকে বলা হয় জনসংখ্যার আকার। কি বলা হয়, এটাকে বলা হয় জনসংখ্যার আকার। তাহলে মোট জনসংখ্যা আমাকে জানতে হবে। এটা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 17 কোটি, 17 কোটি প্রায়, 17 কোটি প্রায়। অর্থাৎ এখানে 17 কোটি প্রায় বলতে বোঝাচ্ছে 17 কোটির কমও হতে পারে, 17 কোটির বেশিও হতে পারে, 17 কোটির কমও হতে পারে, 17 কোটির বেশিও হতে পারে। তো বলছে পুরা পৃথিবীর জনসংখ্যা তাহলে কতগুলো, পুরা পৃথিবীর জনসংখ্যা প্রায় 700 কোটি, প্রায় 700 কোটি, প্রায় 700 কোটি প্রায়, ঠিক আছে। এগুলো হচ্ছে সারা পৃথিবীর জনসংখ্যা প্রায় 700 কোটি। কত কোটি, প্রায় 700 কোটি। তো এর মধ্যে কোন মহাদেশে সব থেকে বেশি, বলছে এশিয়া মহাদেশে সব থেকে বেশি জনসংখ্যা। কোন মহাদেশে, এশিয়া মহাদেশে সব থেকে বেশি জনসংখ্যা, এবং সব থেকে কম জনসংখ্যা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশে। এখানে নাই বললেই চলে, এখানে নাই বললেই চলে। তো এই যে জিনিসগুলো আমাদের এখানে দেওয়া আছে, এগুলাকে বলা হয় আকার। এগুলাকে কি বলা হয়, আকার বা সাইজ। তাহলে আমার জনসংখ্যার আকার জানলে আমি কি জানবো, এর মধ্যে নারী কতজন, এর মধ্যে পুরুষ কতজন, বয়স্ক কতজন, তারপরে শিশু কতজন, মধ্যবয়স্ক কতজন, কতজন কর্মজীবী, কতজন কর্মক্ষম, কতজন কর্মহীন, কতজন অন্যের উপর চেপে বসে আছে। আমরা বলি যে 15 বছরের নিচে যারা শিশু এবং 65 বছরের উপরে যারা বৃদ্ধ, তারা অন্যের কাঁধের উপর বসে খায়। তারা কি করে, অন্যের কাঁধের উপর বসে খায়। মানে কি, তারা হচ্ছে বোঝা। তারা কি, বোঝা। অর্থাৎ তারা কর্মক্ষম না। তারা কি না, কর্মক্ষম না। তারা কর্ম করতে পারে না, তারা আয় করতে পারে না, তারা উপার্জন করতে পারে না। আচ্ছা, যাদের ভূগোল নাই তাদেরকে আমিও টাটা, তাদেরকে আমারও টাটা।
তোমাদের সাথে দেখা হবে অর্থনীতিতে, অথবা দেখা নাও হতে পারে। তো তোমাদের সাথে দেখা হবে দিদারে। ওকে, এরপরে বলছে যে ঘনত্ব, কি বলছে? ঘনত্ব। তাহলে আকার বোঝা গেছে, এবার আছে ঘনত্ব। কি আছে? ঘনত্ব। তাহলে জনসংখ্যার ঘনত্ব বলতে আমরা কি বোঝাচ্ছি? অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব। আচ্ছা ভাইয়া, ফর্ম পূরণ করার পরেও এখনো অ্যাড হতে পারেনি, ওদের কি অ্যাড করবেন না? আচ্ছা, যারা ফর্ম পূরণ করছে, সুন্দর করে যারা ফর্ম পূরণ করছে, সব ডাটা সত্য দিছে, তাদেরকে অ্যাড করবে ইনশাল্লাহ। আর যারা গাফিলতি করছে, বগিচগি করছে, ভং ধরছে, হ্যাঁ, তারা দিতে চায় নাই, তারা এগুলো আমাদের ক্লাস মিস করবে, ফর্মেও অ্যাড হতে পারবে না, অর্থাৎ গ্রুপে অ্যাড হতে পারবে না। অর্থাৎ তোমাকে অ্যাড হতে হলে সঠিক তথ্য দিতে হবে, অথেন্টিক তথ্য দিতে হবে। বুঝেছো সোনারা? ওকে ওকে, তাহলে কি বলছে? ঘনত্ব। তাহলে ঘনত্ব আমরা কাকে বলতেছি? ঘনত্ব বলতে আমাদের কি বোঝায়? অর্থাৎ ঘনত্ব বলতে বলছে এইটা একটা ভূখণ্ড, এই ভূখণ্ডের মধ্যে জনসংখ্যাগুলো কেমন আছে, এরকম ছড়াই ছিটায় আছে, এরকম ছড়াই ছিটায় আছে, কতটুকু ছড়াই ছিটায় আছে, অর্থাৎ কতটুকু ছড়ানো আছে, এটাকে বলতেছি আমরা ঘনত্ব। অর্থাৎ ঘনত্ব বলতে ছড়ানোর কথা বোঝাচ্ছি। হ্যাঁ, এটা ছড়িয়ে কেমন আছে বলছে। বাংলাদেশ আমরা যদি দেখি ঘনত্ব, তাহলে এরকম হিবিজিবি 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 এরকম মানুষ বসবাস করে। অর্থাৎ বাংলাদেশে কি ঘনত্ব বেশি, বাংলাদেশে কি ঘনত্ব বেশি। তাহলে ঘনত্ব বলতে বোঝায় প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে। ঘনত্ব বলতে কি বোঝায়? প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে। অতএব একটা দেশের ভূখণ্ডে কতজন মানুষ প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। তো বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1200 জন মানুষ প্রায় বসবাস করে। কতজন? 1200 প্রায়। হ্যাঁ, 1200 জন প্রায় মানুষ বসবাস করে। কতজন? 1200 জন প্রায়। তো সব থেকে বেশি বসবাস করে বা ঘনত্বপূর্ণ দেশ হচ্ছে মোনাকো। মোনাকো কোন দেশ? মোনাকো। অর্থাৎ এখানে প্রায় 26,000 মানুষ প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। কত হাজার মানুষ? 26,000 মানুষ বসবাস করে। তাদের জনসংখ্যাও আবার খুব বেশি না, 52,000 তাদের জনসংখ্যা, 52, 53, 54,000 হবে মেবি। তাদের আয়তন হচ্ছে 2.05 কিলোমিটার। তার বর্গ কিলোমিটার হচ্ছে তার ওই দেশের আয়তন। মোনাকো কোন দেশ? মোনাকো। মোনাকো, ঠিক আছে। ভ্যাটিকান সিটিও আছে। কি আছে? ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিও আছে ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা দেশ, 4 কত কিলোমিটার বর্গ কিলোমিটার আয়তনের একটা দেশ, ইতালির মাঝখানে। এখানে যারা বসবাস করে তারা কি? তারা হচ্ছে সন্ন্যাসী টাইপের মানুষ, তারা কখনো বিয়ে করতে পারবে না। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কখনো বিয়ে করতে পারবে না, ঠিক আছে। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় পোপ। কি বলা হয়? পোপ, ঠিক আছে। মানে ভ্যাটিকান সিটিতে যারা বসবাস করে তাদেরকে বলা হয় পোপ। অর্থাৎ এরা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী বা ইহুদি টাইপের মানুষ, এরা কখনো বিয়ে করবে না, কিন্তু এরা সব থেকে ভণ্ড। এরা সব দেশে যায় যে কি করে? অনৈতিক কর্মকাণ্ড করে বেরোয়। বুঝতে পারছো? হ্যাঁ, সংঘবদ্ধতা বোঝায়। হ্যাঁ, হাফসা বলছে সংঘবদ্ধতা বোঝায়। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া আপনি কোন ইউনিভার্সিটিতে? আচ্ছা, ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, ঠিক আছে। ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র। আচ্ছা, আয়তন 0.2%। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা হয়তো 0.02% বা এরকমই হবে আয়তনটা, ঠিক আমার মনে নাই। হ্যাঁ, তবে এর কাছাকাছি হবে আয়তন। এটা প্রায় বলছি আমি, এটাতে আমি প্রায় বলছি। হ্যাঁ, তবে প্রায় মানে কি কম বেশি হতে পারে, আমার এক্সাক্ট জানা নাই, এটা একটু ঠিক করে নিবা। আচ্ছা ভাইয়া আপনি বিয়ে করছেন? স্যার আপনি বিয়ে করছেন? আচ্ছা ভাইয়া আমি বিয়ে করছি। আচ্ছা আচ্ছা ভাইয়া আপনি কোন ইউনিভার্সিটিতে? আরে বললামই তো, ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা, বিয়ে করতে পারবে না কেন? ওটা হচ্ছে পোপদের কালচার, ঠিক আছে। ওরা বিয়ে করতে পারবে না, ওরা হচ্ছে ওইখানে হচ্ছে যারা বিয়ে করতে চায় না, সন্ন্যাসী থাকতে চায়, তারা ওখানে বসবাস করে। ভাইয়া আপনি কোনো লেখকের বই দেখে পড়ান? আচ্ছা, বই থেকে পড়েন। আচ্ছা, এইটা হচ্ছে মুয়াজ্জেম স্যারের বই। কোন স্যারের বই? মুয়াজ্জেম স্যারের বই। তোমরা ভূগোল মুয়াজ্জেম স্যারের বই আমি ফলো করি অনেকটা, এবং তাপস কুমার স্যারের বই ফলো করি অনেকটা। ওকে, তাহলে এটা কি বলা গেল? ঘনত্ব বোঝা গেল। কি বোঝা গেল? ঘনত্ব বোঝা গেল। কি বোঝা গেল? আচ্ছা, ভাইয়া রাজশাহীতে শীত কেমন? এই যে ভাইয়ার একটু জ্বর আছে, এই জন্য ভাইয়া কি পড়ছে? মোটা হুডি পড়ছে, ঠিক আছে। তো রাজশাহীতে মোটামুটি শীত আছে। আচ্ছা আচ্ছা, ভাইয়া কোন ডিপার্টমেন্টে পড়ে এটাও আবার জানতে হবে। আচ্ছা, আমি পরে বলবো, সমস্যা নাই, আবার পরে বলবো তোমাদেরকে। আমার ডিটেলস যা যাবতীয় আছে সব বলে দিব, সমস্যা নাই। ওকে, এরপর হচ্ছে বয়সের কাঠামো। কি আছে? বয়সের কাঠামো। অর্থাৎ বয়সের স্ট্রাকচারে আমরা ভাগ করি। কি স্ট্রাকচারে ভাগ করি? বয়সের বিভিন্ন স্ট্রাকচারে আমরা ভাগ করি। কি স্ট্রাকচারে ভাগ করি? আমরা বয়সের বিভিন্ন স্ট্রাকচারে ভাগ করি। তাহলে বয়সের স্ট্রাকচারে যখন আমরা ভাগ করি এগুলাকে, তখন আমরা দেখি যে
শিশু, তারপরে হচ্ছে মাঝারি অর্থাৎ আমরা প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ, এই যে 3 ক্যাটাগরিতে আমরা ভাগ করে দেখি। কয় ক্যাটাগরিতে দেখি? 3 ক্যাটাগরিতে আমরা ভাগ করি, ঠিক আছে। তাহলে আমাদের এই যে 3 ক্যাটাগরিতে এখানে বয়সের স্ট্রাকচার বা বয়সের কাঠামো অনুযায়ী ভাগ দেখানো হয়। কি অনুযায়ী দেখানো হয়? বয়সের কাঠামো অনুযায়ী ভাগ দেখানো হয়। তাহলে একটা কাঠামো হচ্ছে শিশু, এটাকে আমরা 1 বছর থেকে 15 বছর পর্যন্ত ধরি। 1 বছর থেকে কত বছর? 15 বছর ধরি, এটাকে আমরা শিশু বলি। কি বলি? শিশু বলি। অনেক বই আবার দেওয়া আছে 1 থেকে 19 বছর, 1 থেকে 19 বছর। তাহলে 1 থেকে 19 বছর পর্যন্ত এটাকে বলা হচ্ছে শিশু। কি বলা হচ্ছে? শিশু বলা হচ্ছে। এছাড়াও আমরা যখন 19 থেকে 60 অথবা 19 থেকে 65 বছর, 19 থেকে 65 বছর অথবা আমরা 15 থেকে 60 বছর, এইটাকে বলি প্রাপ্তবয়স্ক। কি বলি? প্রাপ্তবয়স্ক, ঠিক আছে। তো এই যে প্রাপ্তবয়স্ক, তোমাদের মধ্যে অনেকের বয়স 19 পার হয়ে গেছে, তোমরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছো। আর যাদের বয়স এর কম, এখানে প্রাপ্তবয়স্ক বলতে কর্মক্ষম বোঝায়, অর্থাৎ সে কাজ করতে পারবে। কি করতে পারবে? কাজ করতে পারবে। এবং 65 ঊর্ধ্ব যদি বয়স হয় তাহলে সেটাকে আমরা বলি বৃদ্ধ। কি বলি? বৃদ্ধ বলি। তো এই যে বয়স স্ট্রাকচার এখানে দেখানো হয়, জনমিতিক কাঠামোর মধ্যে দেখানো হয়। এভাবে আমরা দেখে থাকি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি পড়াচ্ছিলাম, পরে পরে কথা হবে। তাহলে এটা গেল কি? এটা গেল বয়সের কাঠামো। কি গেছে? বয়সের কাঠামো গেছে, অর্থাৎ কাঠামো অনুযায়ী আমরা এটা দেখতে পাই, স্ট্রাকচার ওয়াইজ আমরা এগুলা দেখতে পাই। কি দেখতে পাই? ওকে, তারপরে কি আছে? উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা বলতে কি বোঝায়? উৎপাদনশীলতা বলতে কি বোঝায়? উৎপাদনশীলতা বলতে একজন নারী কতজন সন্তান ধারণ করতে পারে, অর্থাৎ নারীদের সন্তান ধারণ ক্ষমতা। এখানে নারীদের সন্তান ধারণ ক্ষমতাকে আমরা বলি উৎপাদনশীলতা। কি বলি? উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি। তাহলে এটা দিয়ে বোঝানো হচ্ছে আমাদের দেশে একজন নারী সর্বোচ্চ কতজন সন্তান ধারণ করতে পারে, এটার ধারণ ক্ষমতা কেমন এবং এর বয়সীমাটা কেমন। স্বাভাবিকভাবে আমরা জানি যে 38 বছর পার হয়ে গেলে একটা নারী আর সন্তান ধারণ করতে পারে না। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, বা 40 বছরও অনেক সময় কাউন্ট করা হয় যে 40 বছর পর্যন্ত একজন নারী সন্তান ধারণ করতে পারে। এবং এটা শুরু হয় 15 বছরের পর থেকেই শুরু হয়ে যায় যে একজন নারী সন্তান ধারণক্ষম হয়। অর্থাৎ যখন একজন নারী প্রাপ্তবয়স্ক হতে শুরু করে তখন থেকে শুরু করে তার 40 বছর পর্যন্ত সে কি করতে পারে? সন্তান ধারণ করতে পারে। তো এই জায়গার মধ্যে, এই সময়ের মধ্যে সে কতজন সন্তান ধারণ করতে পারে, এটাকে আমরা বলি প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা। তো বাংলাদেশে যেহেতু অনেক আগে আর্লি একজন নারী পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্কের মতো হয়ে যায় বা ওরকম আচরণ করে, তো এই জন্য আমাদের দেশে প্রোডাকশন বা প্রোডাক্টিভিটি একটু হাই। প্রোডাক্টিভিটি একটু হাই। দেখো আমাদের গ্রামে দেখা যায় যে একজন নারী 4 জন 5 জন 6 জন 7 জন সন্তানও আছে। যেমন আমি যদি আমার কথাই বলি, আমরা 5 ভাই বোন, ঠিক আছে। অর্থাৎ এই যে 5 ভাই বোন মানে কি 5টা সন্তান, ঠিক আছে। এরকম অনেকের বাসা আছে যে 10 ভাই বোন, 7 ভাই বোন, 8 ভাই বোন। এগুলো আমাদের দেশে প্রোডাক্টিভিটিটা একটু বেশি, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি। উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি। এরপরে কি আছে? জন্মহার আছে। কি আছে? জন্মহার। তাহলে জন্মহার আমরা কাকে বলতেছি? জন্মহার বলতে আমরা কি বোঝাচ্ছি? জন্মহার বলতে বোঝাচ্ছে একটা নির্দিষ্ট সময়ে স্বাভাবিকভাবে এক বছরে দেশের মধ্যে যতগুলা শিশু জন্মগ্রহণ করে এটাকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ এবং 1000 দিয়ে গুণ করলে আমরা স্থূল জন্মহার পাই। কি পাই? স্থূল জন্মহার পাই। অর্থাৎ 1000 জনের মধ্যে কতজন শিশু জন্মগ্রহণ করতেছে, জনসংখ্যার 1000 জনের মধ্যে কতজন শিশু জন্মগ্রহণ করতেছে। কি বলতেছে? আচ্ছা, আমার আম্মুরা 10 ভাই বোন। হ্যাঁ, এরকম আছে, এরকম অনেক পরিবার আছে, ঠিক আছে। এরকম অনেক পরিবার আছে। আমি যদি আমার চাচার এক চাচা আছে, আমার সম্পর্কে চাচা হয়, ঠিক আছে, তারা এরকম হচ্ছে 11 ভাই বোন, 11 ভাই বোন, ঠিক আছে। অর্থাৎ এতজন। তো আগে এরকম ছিল, আগে কি ছিল না, আগে হচ্ছে নিরোধ প্রক্রিয়া ছিল না। অর্থাৎ আগে আমাদের যে হেলথ সিস্টেম বা হচ্ছে আমাদের মেডিসিন সিস্টেম, হসপিটালাইজ সিস্টেম বা হচ্ছে এই যে আমাদের হেলথ কেয়ার সিস্টেমটা একটু খারাপ ছিল। এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এইটার হচ্ছে বিভিন্নভাবে নিরোধ করা হচ্ছে, ঠিক আছে। তো আগে এটা ছিল না। আগে প্রাকৃতিকভাবে ওই যে 40 বছর বা 38 বছর পর্যন্ত প্রোডাক্টিভিটি চলতেই থাকতো, ঠিক আছে। তো এইটা হচ্ছে এখন কমে গেছে। এখন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের নিরোধ প্রক্রিয়ার মাধ্যমে যাই।
আমরা নিয়ন্ত্রণ করি এক কথায়। তাহলে 1000 জনের মধ্যে কতজন শিশু জন্মগ্রহণ করতেছে এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি জন্মহার। এটাকে কি বলতেছি? জন্মহার বলতেছি। আচ্ছা, আম গাছে জাম, সানু ভাইয়া দেয় মেয়েদের খালি পাম। আচ্ছা, এই যে আমাদের ঝিনুক ম্যাম, হ্যাঁ দেখতে মাশাআল্লাহ মিষ্টি একটা ম্যাম, হ্যাঁ এরপর হচ্ছে কথাবার্তা তো সুবহানাল্লাহ। ম্যামকে আসি পাম দিচ্ছি কিন্তু আমি, এগুলো কিন্তু ম্যাম একটাও না, তোমরা আবার সিরিয়াসলি নিও না, হ্যাঁ তাহলে এগুলো বুঝে নিও। এবং আমাকে সবসময় তিনি মানে কোনো খেপায় না, কোনো ধরনের বিরক্তও করে না, একদম ভালো। আমি কিন্তু আবার পাম দিচ্ছি, এটা বুঝে নিও। তো যাই হোক, আমরা পড়ি। তো এগুলো হচ্ছে জন্মহার। এগুলো কি? জন্মহার। তাহলে 1000 জনের মধ্যে কতজন শিশু জন্মগ্রহণ করে এটাকে বলা হচ্ছে জন্মহার। ঠিক সেম ভাবে আমরা মৃত্যুহার দেখি। কি দেখি? মৃত্যুহার দেখি। অর্থাৎ জন্মহার দিয়ে আমরা দেখাই যে আমার দেশের জনসংখ্যা বৃদ্ধি কেমন পাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি কেমন পাচ্ছে, আগামী 10 বছরে কতগুলো জনসংখ্যা হবে, জন্মহারের মাধ্যমে এগুলো নির্ণয় করা যায়। এরকম ঠিক সেম ভাবে মৃত্যুহার। মৃত্যুহার আমাদের কি করা হয়? 1000 জনের মধ্যে, অর্থাৎ এক বছরে 1000 জনের মধ্যে কতজন মারা গেছে, কতজন মারা গেছে, এটাকে আমরা বলি মৃত্যুহার। এটাকে কি বলি? মৃত্যুহার। তাহলে মৃত্যুহার যদি বেশি হয় বা মৃত্যুহার এর উপর ভিত্তি করে আমার জনসংখ্যা কতটুকু নিয়ন্ত্রণের মধ্যে আছে, জন্মহার এবং মৃত্যুহারের মধ্যে পার্থক্য কেমন, এগুলো আমরা দেখি। তাহলে আমার মৃত্যুহার এবং জন্মহার যদি সমান সমান হয় তাহলে জনসংখ্যা স্থিতিশীল অবস্থার মধ্যে থাকবে, বেশি বৃদ্ধি পাবে না বা বৃদ্ধি পাবে না, একটা স্বাভাবিক ট্রেন্ডে চলবে। কিন্তু জন্মহার যদি মৃত্যুহারের থেকে বেশি হয় তাহলে জনসংখ্যা দ্রুত বাড়বে। আবার যদি মৃত্যুহার জন্মহারের তুলনায় বেড়ে যায় তাহলে জনসংখ্যা কমবে, জনসংখ্যা কমবে। তাহলে এগুলো আমরা এখানে দেখে থাকি। এরপর বলছি যে লিঙ্গ অনুপাত। কি অনুপাত? লিঙ্গ অনুপাত। অতএব আমরা নারী পুরুষের বিভিন্ন অনুপাত দেখি। কি দেখি? নারী পুরুষের অনুপাত দেখি। আচ্ছা, আমরা 9 ভাই বোন ছিলাম, এখন 5 ভাই বোন আছি, বাকি 4 জন মারা গেছে। আহা, কষ্ট, এটা দুঃখজনক। আসলে তোমাকে সান্ত্বনা দেওয়ার আমার ভাষা নাই। যার ভাই বোন মারা যায় আসলে এটা খুবই বেদনাদায়ক। হ্যাঁ, আমার খালাতো ভাই মারা যায়, আমি তখন ফার্স্ট ইয়ার পড়ি, অনার্স ফার্স্ট ইয়ার পড়ি, তা আমি যাইতে পারিনি। হ্যাঁ, আমার পরের দিন পরীক্ষা ছিল, আমি যাইতে পারিনি। এতটা খারাপ লাগছিল যে আমার খালাতো ভাই ছিল, আমার খালাতো ভাই বড় ছিল, ওর আবার 3টা সন্তান আছে, 3টা ছোট ছোট সন্তান আছে। তো এই যে ভাই বোন মারা গেলে আসলে খারাপই লাগে। আচ্ছা, স্থূল জন্মহার কি? এটা আমি আরও পরে বোঝাবো, এটা আমি আরও পরে বোঝাবো, সমস্যা নেই। স্থূল জন্মহার আমি বোঝাবো। ভাইয়া, আমি তাপস কুমার স্যারের ছাত্র, তিনি আমাদের কলেজের স্যার। আচ্ছা, তাপস কুমার স্যারের বইও অনেক সুন্দর। হ্যাঁ, তাপস কুমার স্যারের খুবই ভালো লিখছেন বই, আমি মাঝে মাঝে ফলো করি। ঠিক আছে, তোমার কোন কলেজ তাহলে? তাপস কুমার স্যার কোন কলেজের স্যার একটু যদি বলতা। আহমেদ মাহির। ভাইয়া, আমার বইয়ের সাথে মিলে না। প্রতিটা বইয়ের সাথেই মিলবে, হয়তো সামন পিছন করা আছে, একটু আগা পিছা আছে, এটা মোয়াজ্জেম স্যারের বই অনুসারে দাও। আচ্ছা, হাসিমুল্লাহ বলছে যে ভাইয়া কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমি গাছে কোলা একটা কথা বলতে চাই, কেমনে যাই বলা। আচ্ছা, তুমি গাছে কোলা কেমনে যাই বলা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা এখানে কি দেখি? নারী পুরুষের অনুপাত দেখি, অর্থাৎ বাংলাদেশে নারী এবং পুরুষের সংখ্যা কত, এর তারতম্য কত। আমরা অনেক সময় কিছু ভুয়া নিউজ পাই না যে একজন পুরুষের কপালে 2 জন নারী, পুরুষরা এখন খুশি হয়ে যাবে। যেগুলো ছেলে আসো তোমরা ক্লাসে, খুশি হয়ে যাবা। ঠিক আছে, কি হয়ে যাবা? খুশি হয়ে যাবা যে একজন পুরুষ 2 জন নারী পাবে, খুশি হয়ে যাবা না? হ্যাঁ, সেই খুশি হয়ে গেছে। আসলে এরকম কিছু না, এরকম কিছু না। পৃথিবীতে নারী পুরুষের অনুপাত প্রায় সমান, কাছাকাছি, তবে নারীর সংখ্যা একটু তুলনামূলক বেশি, তবে একজনের জন্য 2 জন এমনটা না। আচ্ছা, সবাই শান্ত হয়ে বসো, ভাইয়া গান শোনাবে। আচ্ছা, ভাইয়া গান শোনাবে। আচ্ছা ভাইয়া, জাতি সম্প্রদায় বোঝাবেন না? আচ্ছা, জাতি সম্প্রদায় বোঝাবেন না। আচ্ছা, জামিনা বাজার আসমতলি স্কুল অ্যান্ড কলেজ। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনার গান শুনতে চাই। আচ্ছা, গান টান শোনাবো পরে, আগে পড়াবো তারপরে গান শোনাবো। অনেকগুলো পড়ানো আছে এখানে, তোমাদের যতটুকু পারি পড়াতে তো হবে, তাই না? পড়াতে তো হবে। আচ্ছা, এবার আসো, এই যে জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যার ঘনত্ব আমরা কিভাবে বের করব। জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যার ঘনত্ব আমরা কিভাবে বের করব? তাহলে এখানে আছে জন্মহার, আমরা এটাকে মূলত স্থূল জন্মহার দেখি। কি দেখি? স্থূল জন্মহার দেখি। অতএব যেই জন্মহার 1000 জনের মধ্যে নির্ণয় করা হয় তাকে স্থূল জন্মহার বলা হয়।
কি বলা হয়? স্থূল জন্মহার বলা হয়। তাহলে এখানে জন্মহার বলতে এখানে কতজন শিশু মারা গেছে এটা আমরা নির্ণয় করি না, অর্থাৎ যে জন্মহার শুধু জন্মটাকে নির্দেশ করে, কিসে নির্দেশ করে? জন্মটাকে নির্দেশ করে, অর্থাৎ নিট আমরা বের করতেছি না। কি বের করতেছি না? নিট বের করতেছি না। অর্থাৎ কতজন জীবন্ত শিশু জন্মগ্রহণ করছে এটা আমরা বের করি না। অর্থাৎ জন্মহার বলতে আমরা কতজন শিশু জন্মগ্রহণ করছে এটাকে বলতেছি, এজন্য এটাকে বলা হয় স্থূল জন্মহার। কি জন্মহার? স্থূল জন্মহার। স্থূল জন্মহার সমান কি বলছে? এক বছরে মোট জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা ভাগ মোট জনসংখ্যা গুণন 1000 গুণন কি? গুণন 1000। এটাকে বলা হয় স্থূল জন্মহার। এটাকে কি বলা হয়? স্থূল জন্মহার। অর্থাৎ 1000 জনের মধ্যে কতজন জন্মগ্রহণ করতেছে, 1000 জনের মধ্যে কতজন শিশু জন্মগ্রহণ করতেছে, এটা মৃত হতে পারে, জীবিত হতে পারে, এজন্য এটাকে বলা হচ্ছে স্থূল জন্মহার। কি জন্মহার? স্থূল জন্মহার। আচ্ছা, আরেকজন পাবলিক এসে বলবে ভাইয়া নাচ দেখতে চাই। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আমাদের বইয়ের সাথে তো মিলে না। আচ্ছা মিলে না, সমস্যা নাই, ভাইয়ার বউ দেখতে চাই। হ্যাঁ ভাইয়ার বউ দেখতে চাবা, আরো যে কি কি তোমাদের আবদার আসবে ভাইয়ারে ভাইয়া। হ্যাঁ কখন জানি আমাকে ফুরুত করে শেখ হাসিনার মতো পালাতে হয় টুকুস করে বিমান নিয়ে, ঠিক আছে? ওকে, এটাকে বলা হচ্ছে স্থূল জন্মহার। কি বলা হচ্ছে? স্থূল জন্মহার। তাহলে এক বছরে, স্বাভাবিকভাবে এক বছরে মোট জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা ভাগ মোট জনসংখ্যা গুণন 1000, বা এখানে মোট শিশু সংখ্যা একটা নির্দিষ্ট সময় বলতে এক বছরে মোট শিশু সংখ্যা ভাগ বা মোট জন্মগ্রহণকারী শিশু সংখ্যা ভাগ মোট জনসংখ্যা গুণন 1000 দিলে আমরা পাই কি? আমরা পাই কি? স্থূল জন্মহার। তো ঠিক সেম ভাবে আমরা স্থূল মৃত্যুহার বের করি। কি বের করি? স্থূল মৃত্যুহার বের করি। স্থূল মৃত্যুহার এখানে তখন আসবে এক বছরে মোট মৃত্যুবরণকারী, এক বছরে মোট মৃত্যুবরণকারী, মোট মৃত্যুবরণকারীর সংখ্যা ভাগ মোট জনসংখ্যা গুণন 1000, গুণন 1000, গুণন কি? 1000। আচ্ছা, বাচ্চা সহ বউ দেখতে চাই। হ্যাঁ বাচ্চা সহ বউ দেখাবো, সমস্যা নাই, ততদিনে আমি বেঁচে থাকলে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে কে জানি প্রশ্ন করছে, রিফাত আপনার কে কোন কলেজের ভাইয়া আপুরা? এইটা তোমার এখন রিফাত জানতে হবে না, তোমাকে আমি দায়িত্ব দেই নাই যে তুমি খুঁজো কে কোন কলেজে, তোমার পড়ার দায়িত্ব, তুমি পড়ো। ওকে, তাহলে এভাবে আমরা কি পাই? স্থূল মৃত্যুহার পাই। তাহলে 1000 জনের মধ্যে কতজন কি করছে? 1000 জনের মধ্যে কতজন মৃত্যুবরণ করছে সেটাকে বলা হয় স্থূল মৃত্যুহার। স্থূল মৃত্যুহার। তাহলে এক বছরে মোট মৃত্যুবরণকারী সংখ্যা ভাগ মোট জনসংখ্যা গুণন 1000। তো ঠিক সেম ভাবে আমরা জনসংখ্যার ঘনত্ব কিভাবে পাই? জনসংখ্যার ঘনত্ব আমরা কিভাবে বের করব? জনসংখ্যার ঘনত্ব, কিসের ঘনত্ব? জনসংখ্যার ঘনত্ব। তাহলে জনসংখ্যার ঘনত্ব সমান কি? জনসংখ্যার ঘনত্ব সমান বলা হয় মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন, মোট আয়তন। ঠিক আছে, তাহলে মোট জনসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটার নাম হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। সেটার নাম কি? জনসংখ্যার ঘনত্ব। অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব বলতে আমরা বোঝাই এক বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে, কতজন মানুষ বসবাস করে, কতজন মানুষ বসবাস করে, কত বর্গ কিলোমিটারে? এক বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে, এক বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে। আচ্ছা, মমিন বলছে যে ভাইয়া আমার কমেন্টটা পড়ে ভাইরাল করে দিল। আচ্ছা হ্যাঁ, তোমাকে ভাইরাল করে দিলাম, সমস্যা নাই, তুমি একটু ভাইরাল হইলা। তাহলে মোট জনসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করলে আমরা জনসংখ্যা ঘনত্ব পাই। কি পাই? জনসংখ্যার ঘনত্ব পাই। কি পাই? জনসংখ্যার ঘনত্ব পাই। এ বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া এই রঙ কইরা হাইটা যায়, বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়।
ওকে, এবার আসো অভিগমন। এবার কি আসবা? অভিগমন। অভিগমন কাকে বলে? অভিগমন কাকে বলে? এ ভাই কি ভাই, এ ভাই এদিকে আসেন তো, একটু চেহারাটা দেখি। আচ্ছা, তো আমরা এবার কি দেখবো? অভিগমন দেখবো। তাহলে অভিগমন কাকে বলে? আপনি সাব্বির ভাই ডায়লগ আমাকে দিলেন, এটা অন্যায়। আপনি সাব্বির ভাই ডায়লগ আমাকে দিলেন, এটা অন্যায়। আমি দেরি করি, আমি শুনে নেই। আপনার ডিউরেশন তো আরো কম, 30 সেকেন্ড। আচ্ছা, আমরা দেখতেছিলাম অভিগমন। তাহলে অভিগমন কাকে বলে? অনেকে জানো, অনেকে জানো না। তাহলে অভিগমন হচ্ছে, অভিগমন এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন হচ্ছে ল্যাটিন শব্দ থেকে। কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ মাইগ্রেট থেকে, যার অর্থ হচ্ছে স্থায়ীভাবে স্থানান্তরিত হওয়া। স্থায়ীভাবে স্থানান্তরিত হওয়া। স্থায়ীভাবে কি? স্থানান্তরিত হওয়া, অর্থাৎ বাসস্থান পরিবর্তন করা। কি করা? বাসস্থান পরিবর্তন করা। তাহলে অভিগমন আমরা কাকে বলি? সংজ্ঞা যদি দেই, তাহলে স্থায়ীভাবে বসবাসের জন্য এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে আমরা অভিগমন বলতেছি। তাহলে স্থায়ীভাবে এক স্থান থেকে অন্য স্থানে বসবাসের জন্য গমন করাকে অভিগমন বলে। কি বলে? অভিগমন বলে। কি বলে? অভিগমন বলে। ওকে, তাহলে এখানে দেওয়া আছে অভিগমনের ইংরেজি শব্দ হচ্ছে মাইগ্রেশন। এটা আসছে ল্যাটিন শব্দ মাইগ্রেট থেকে, যার অর্থ হচ্ছে বাসস্থান পরিবর্তন করা বা পরিবর্তন করা। এটাকে বলতেছে গমন। এটা কি বলছে? অভিগমন। এখন অভিগমন বলতে কি বোঝাচ্ছে? অভিগমন বলতে বোঝাচ্ছে সাধারণভাবে মানব গোষ্ঠী এক স্থান থেকে, মানে একটা আবাসস্থল থেকে বা জায়গা থেকে অন্য জায়গায় যখন কি করে, দূরে যখন গমন করে, তাকে আমরা অভিগমন বলি। তাকে কি বলি? অভিগমন বলি। তাহলে সহজ ভাষায় যদি আমরা বলি, সাধারণভাবে যদি বলি, তাহলে এক স্থান থেকে অন্য জায়গায় গমন করে স্থায়ীভাবে বসবাসের জন্য, তখন সেটাকে অভিগমন বলে। তাহলে এখানে বসবাসের জন্য যাইতে হবে, গমন করতে হবে বসবাসের জন্য। কিসের জন্য? বসবাসের জন্য, স্থায়ীভাবে থাকার জন্য। তাহলে সেটা অভিগমন হবে। অভিগমনের অনেকগুলা কারণ আছে। কি আছে? অভিগমনের অনেকগুলা কারণ আছে। এই কারণটাকে আমরা বলি আকর্ষণমূলক কারণ এবং বিকর্ষণমূলক কারণ। কি কারণ? আকর্ষণমূলক কারণ এবং বিকর্ষণমূলক কারণ। কি কারণ? আকর্ষণমূলক কারণ আর কি বিকর্ষণমূলক কারণ। তো এখানে আরো দুটা কারণ আছে, একটা হচ্ছে আন্তর্জাতিক কারণ আর অভ্যন্তরীণ কারণ। আন্তর্জাতিক আর অভ্যন্তরীণ কারণ। তো আকর্ষণমূলক কারণ কাকে বলতেছে? আকর্ষণমূলক কারণ কাকে বলতেছে? বিকর্ষণমূলক কারণ কাকে বলতেছে? আকর্ষণমূলক কারণ বলতে বোঝায় যে আমি ইচ্ছাকৃত এক জায়গা থেকে অন্য জায়গায় যদি গমন করি, হতে পারে এটা আমার পড়াশোনার জন্য, হতে পারে আমার হচ্ছে অর্থনীতির জন্য, হতে পারে আমার সামাজিক সাংস্কৃতিক বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার জন্য, তখন ইচ্ছাকৃত গমন হলে এটাকে বলা হয় আকর্ষণমূলক অভিগমন। আর যদি আমাকে জোরপূর্বক পাঠায় দেওয়া হয়, জোরপূর্বক পাঠায় দেওয়া হয়, যেমন এই যে বনি ভাই আমাকে একটু আগে জোরপূর্বক বললো যে ভাই 10 মিনিট পর আপনাকে বের হয়ে যাইতে হবে, আমার ইচ্ছা নাই কিন্তু আমাকে জোর করে বের করে দিচ্ছে, এইটার নাম হচ্ছে বিকর্ষণমূলক অভিগমন। কি মূলক? বিকর্ষণমূলক অভিগমন। বুঝতে পারছো? তাহলে আকর্ষণমূলক আর বিকর্ষণমূলক অভিগমন আছে। এছাড়াও আমরা আন্তর্জাতিক আর অভ্যন্তরীণ অভিগমন দেখি, এগুলারও কারণ আছে। কি আছে? এগুলার কারণ আছে। তাহলে আন্তর্জাতিক অভিগমনের কিছু কারণ আছে, অভ্যন্তরীণ অভিগমনের কিছু কারণ আছে। তো এই কারণগুলা কি কি বলছে? অভ্যন্তরীণ অভিগমনের যে কারণ, এগুলা হতে পারে 4 প্রকারের অভিগমন হতে পারে। কয় প্রকারের অভিগমন হতে পারে? 4 প্রকারের অভিগমন হতে পারে। এই অভিগমনগুলা 4 প্রকার হয়। একটা হচ্ছে গ্রাম থেকে গ্রামে অভিগমন, অর্থাৎ তুমি হচ্ছে এক গ্রামে, ধরো তুমি রামসন্ধু গ্রামে থাকো, এখন আমার বাড়ি পরশুরাম গ্রামে, তাহলে রামসন্ধু গ্রাম থেকে তুমি পরশুরাম গ্রামে চলে আসবা। এই যে গ্রাম থেকে গ্রামে চলে আসছো, এটার নাম হচ্ছে গ্রাম থেকে গ্রামে অভিগমন। এখন আমি থাকি রাজশাহীতে, তুমি থাকো ধরো চট্টগ্রামে, তাহলে চট্টগ্রাম থেকে রাজশাহীতে যখন আসবা, তখন এটা হবে শহর থেকে শহরে অভিগমন। এছাড়াও কি হয়? গ্রাম থেকে শহরে হয়। যেমন আমি আমার নীলফামারী জেলা ডিমলা উপজেলা একটা গ্রাম, এখান থেকে আমি শহরে আসছি, তাহলে এইটা হচ্ছে গ্রাম থেকে শহরে অভিগমন। আবার শহর থেকে গ্রামে অভিগমন হতে পারে। ধরো আমি পড়াশোনা গুটাই নিয়ে আমি বাড়িতে চলে যাব, আবার গ্রামে চলে যাব, গ্রামে খাবো দাবো, ছোট্ট একটা কিউট একটা বউ করব, এখানে বসবাস করে থেকে যাব। ঠিক আছে? তো তাহলে এটা হচ্ছে কি শহর থেকে গ্রামে অভিগমন। শহর থেকে কি গ্রামে অভিগমন। বুঝতে পারছো? তাহলে আমরা এই যে 4 ধরনের অভিগমন দেখি, তো এই অভিগমনগুলোর কিছু কারণ আছে। কি আছে? অভিগমনগুলোর কারণ আছে। কি কি কারণ? তাহলে আমরা যদি একটু দেখি এই কারণগুলো কি কি। একটা বলছে অর্থনৈতিক কারণ। কি কারণ? অর্থনৈতিক কারণ। তাহলে অর্থনৈতিক কারণগুলো কি কি? অর্থনৈতিক কারণগুলো কি কি বলছে? অর্থনৈতিক কারণ হচ্ছে আমার
অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, আমার আয়ের জন্য, আয়ের উদ্দেশ্যে অর্থাৎ আয় করার উদ্দেশ্যে আমি যখন গ্রাম থেকে শহরে বা শহর থেকে শহরে বা এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারি, তাই না? অর্থাৎ আমার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আমাদের গ্রামের অনেক নারী পুরুষ আছে, তারা কর্মের জন্য, জীবন জীবিকার জন্য কি করে? শহরে যায়, যে গার্মেন্টসে কাজ করে, রিক্সা চালায়, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করে থাকে, কনস্ট্রাকশনের কাজ করে থাকে। এগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা অভিগমন বলতেছি, অর্থনৈতিক কারণ। এরপরে কি আছে? সামাজিক কারণ। ধরো তোমাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া যারা আছো, তারা কি করে? সবসময় চুলাচুলি, কিলাকিলি, ঘুষাঘুষি করে থাকো। মানে কি? তাদের মধ্যে মানে মারামারি আর দাঙ্গা যদি না ঘটায়, তাহলে তাদের পেটের ভাত হজম হয় না। তাহলে এগুলো হচ্ছে সামাজিক কারণ। অর্থাৎ অনেক জায়গায় কি হয়? মাদকাসক্ত থাকে অনেক এরিয়ার মধ্যে, অনেক এরিয়ার মধ্যে সন্ত্রাস থাকে, রাহাজানি থাকে, নিরাপত্তা থাকে না। তো এগুলার কারণে এগুলো হচ্ছে সামাজিক কারণ, মানুষ অভিগমন ঘটায়। জীবনযাত্রার মানের উন্নয়ন, অর্থাৎ আমি আগে যেভাবে থাকতাম, বেঁচে খেয়ে পড়ে থাকতাম, তার থেকে একটু ভালো করে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকতে চাই, আমি কুড়ে ঘর থেকে একটু বিল্ডিং বাড়িতে যেতে চাই, এগুলাকে বলা হচ্ছে জীবনযাত্রার মানের উন্নয়ন। এটা হচ্ছে শিল্পের উন্নয়ন। অর্থাৎ শিল্পের উন্নয়ন ঘটলে গ্রাম থেকে শহরে মানুষ চলে যায়, গ্রাম থেকে শহরে যায়, কারণ শিল্প প্রতিষ্ঠানে অনেক চাকরির সুবিধা, সুযোগ সুবিধা থাকে। পরিবহন যোগাযোগ ব্যবস্থা ভালো হলে মানুষ বিভিন্ন জায়গায় যে চাকরি বাকরি করে, কি করে? বিভিন্ন জায়গায় যে চাকরি বাকরি করে। কারণ কি? এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে বেশি সময় লাগে না, সে অনায়াসে বাড়ি আসতে পারে, এজন্য অভিগমন ঘটায়। ব্যবসা বাণিজ্যের কারণ আছে, আমাদের ব্যবসা বাণিজ্যের কারণে মানুষ বিভিন্ন জায়গায় গমন করে। এরপরে কি আছে? ভূমি ও খাদ্যের সীমাবদ্ধতা, অর্থাৎ ভূমি আয়তন ছোট হয়, খাদ্য অনেক সময় পাওয়া যায় না, ওই জায়গায় থাকলে তার না খেয়ে মরতে হবে, ফলে মানুষ আরেক জায়গায় গমন করে। এরপর হচ্ছে জনসংখ্যার চাপ, অর্থাৎ দেখা যায় যে শহরগুলোতে জনসংখ্যার চাপ অনেক বেশি হয়। কি হয়? জনসংখ্যার চাপ অনেক বেড়ে যায়। জনসংখ্যার চাপ যখন অনেক বেড়ে যায়, তখন মানুষ শহর থেকে গ্রামের দিকে শিফট করে বা শহর থেকে একটু দূরে যেতে চায়, যেখানে জনবহুলতা কম, জনসংখ্যা কম, নিরিবিলি থাকা যায়। এরপর হচ্ছে কৃষি ব্যবস্থা যান্ত্রিকরণ, অর্থাৎ কৃষি ব্যবস্থাপনার যান্ত্রিকরণ আসার কারণে কৃষিতে শ্রমিক সংখ্যা কম লাগে। কি লাগে? শ্রমিক সংখ্যা কম লাগে। আর শ্রমিক সংখ্যা কম লাগার কারণে ভাইয়ার কি হয়? ভাইয়া এইখানে যান্ত্রিকরণের কারণে এইখানে শিফট হয়ে যায়, মানুষ বা শহরে চলে আসে, রিক্সা চালায়, বিভিন্ন ধরনের জিনিস চালায়। তো এই হচ্ছে আজকের পড়া। আমরা আগামী দিনে আবার এর শ্রেণী বিভাগগুলো পড়বো, অভিগমনের যে শ্রেণী বিভাগগুলো আছে এগুলা দেখবো, এগুলা বিস্তারিত জানার চেষ্টা করব। এগুলা কি করব? বিস্তারিত জানার চেষ্টা করব। তো যাওয়ার আগে একটা কথা মনোযোগ দিয়ে শুনবা, একটা কথা খুবই 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 মনোযোগ দিয়ে শুনবা। তোমাদের এই যে সময়টাতে যে আমরা পড়াচ্ছি বা বিভিন্ন টিচাররা তোমাদের পড়াচ্ছে, টিচাররা সর্বাত্মক চেষ্টা করতেছে তোমাদের পড়ানোর। এখন তোমরা যদি না পড়ো ভাইয়া, নিজের ভালোটা যদি নিজে না বুঝো, নিজে যদি টেবিলের সাথে, বইয়ের সাথে, খাতার সাথে সম্পর্ক না করো, তাহলে দিন শেষে তোমাকে মারা খেতে হবে, তুমি ভালো রেজাল্ট করবা না। তো তোমাকে এবার যদি ভালো রেজাল্ট করতে হয়, টেবিলের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, বইয়ের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, তোমার কোন অধ্যায় আছে, কোনটা কঠিন, কোনটা সহজ, এগুলো ফাইন্ড আউট করতে হবে। ভাইয়ারা কোনটা পড়াচ্ছে, ভাইয়ারা কতটুকু পড়াচ্ছে, কোথায় জোর দিচ্ছে, এগুলো নোট ডাউন করতে হবে, তাহলে তুমি ভালো করবা ইনশাল্লাহ। তো তোমরা এগুলা মনে রাখবা এবং এই অনুযায়ী পড়াশোনা করবা। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।